আজকে আমাদের পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা এসআইআরে যে এখনো বিবেচনাধীন ২৭ লক্ষ মানুষ, মানে আমরা যা জানতাম যে ২৭ লক্ষ মানুষের নাম ভোটার তালিকার বাইরে রয়েছে, সেই নিয়ে আমরা পরিষদীয় দলের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম, চিঠি দিয়েছিলাম। তিনি আমাদের আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। তার ভিত্তিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারপারসন শ্রী অরূপ রায় তার নেতৃত্বে আমরা ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল আজকে নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করি। এই প্রতিনিধি দলে শ্রী অরূপ রায় ছাড়াও শ্রী আকরুজ্জামান, শ্রী মোহাম্মদ গুলাম রব্বানী, শ্রী ইমানি বিশ্বাস, শ্রী নূর আলম, শ্রী রেয়াত হোসেন সরকার, শ্রী বুরহানুল মুকদ্দিম লিটন, শ্রী জেবের শেখ, শ্রী মোহাম্মদ বাহারুল ইসলাম, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী ফিরাদ হাকিম, শ্রী আনিসুর রহমান বিদেশ এবং ঋতব্রত ব্যানার্জি আমরা উপস্থিত ছিলাম। দীর্ঘক্ষণ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রতিনিধি দলের আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এখন প্রাথমিকভাবে যেটা হয়েছে যে আলোচনা, সেই ব্যাপারে আমাদের পরিষদীয় দলের বিরোধী পক্ষের চিফ হুইপ, অপোজিশন চিফ হুইপ জনাব আকরুজ্জামান সাহেব আপনাদের সামনে বলবেন, তারপর বাকিটা আমি বলবো। দেখুন, মূলত আমরা যে মূল বার্নিং টপিকস এবং ইস্যু নির্বাচনী প্রাক্কালে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা সাধারণ নির্বাচনের সময় নির্বাচন কমিশন তড়িঘড়ি এসআই প্রক্রিয়া শুরু করার মাধ্যমে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে থেকে আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে প্রায় ২৭ লক্ষের অধিক মানুষ তাদের নাম অ্যাডজুকেশনে আছে, তারা আতঙ্কে আছে। তাদের কি হবে তারা এখনও কেউ জানে না, যে তারা দেশের নাগরিক কি না, যে প্রশ্ন বারবার বিজেপি বিভিন্ন সময় বিভিন্নভাবে এখানে পার্টিকুলার একটা কমিউনিটিকে, একটা সম্প্রদায়কে টার্গেট করে বিজেপির বিভিন্ন নেতা সহ মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন জনসভায় পার্টিকুলার মুসলিম কমিউনিটিকে টার্গেট করেছেন এবং বলেছেন যে এখানে অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা আছে, তাদের খুঁজে বের করতে হবে এবং এসআইআরের মাধ্যমে তাদের আইডেন্টিফাই করে তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে। তো এখন এসআইআরে প্রায় ২৭ লক্ষ মানুষ আতঙ্কে আছে এবং তার জন্য একটা ট্রাইব্যুনাল কোর্ট আছে, সেটা হচ্ছে আমাদের জোকাই। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম, ওনাকে আমরা এই দাবি করেছেন যে আপনি রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী, আপনি সকলের মুখ্যমন্ত্রী, সকল মানুষের সুখ সুবিধা দেখার দায়িত্ব আপনার। আমাদের রাজ্যের ২৭ লক্ষের অধিক মানুষ ট্রাইব্যুনালে আছে এবং একটা ট্রাইব্যুনাল কোর্ট জোকাতে আছে। কুচবিহার থেকে, নর্থ বেঙ্গল থেকে যদি একজন খেটে খাওয়া সাধারণ মানুষকে কলকাতায় জোকায় আসতে হয়, গরিব, ক্ষেতমজুর, বয়স্ক, মহিলা, তাদের কলকাতায় এসে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে একদিন দুদিন থাকার পক্ষে তাদের যেমন ব্যয় সাপেক্ষ, কষ্ট সাপেক্ষ এবং ব্যয়ভার করা সম্ভব নয়। তো আমরা প্রথমে দাবি করেছিলাম যে অতি অবিলম্বে এইগুলোকে ডিসঅ্যাপ করে মানুষের আতঙ্ক দূর করতে হবে। আমরাও চাই না একটা অবৈধ ভোটার আমাদের দেশে ভোটার লিস্টে থাকুক, তাদের খুঁজে বের করতে হবে। কিন্তু আপনাকে নিশ্চিন্ত করতে হবে যে একটা বৈধ ভোটার যাতে এই তাড়াহুড়ার কারণে বঞ্চিত না হয়। তো আমাদের মূল দাবি ছিল যে আপনাদের ট্রাইব্যুনাল কোর্টটাকে জেলা ওয়াইজ বিভিন্ন জোনে আপনাকে ডিস্ট্রিবিউশন করতে হবে, মানুষের হয়রানি বন্ধ করতে হবে এবং ডবল ইঞ্জিন সরকার যাতে হস্তক্ষেপ করে ইমিডিয়েট এটাকে সলিউশন করা যায়। তার পরিপ্রেক্ষিতে উনি বললেন যে আপনারা ২৭ লক্ষ বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে মাত্র ৭ লক্ষ মানুষ। ২০ লক্ষ মানুষ কিন্তু এখনও অ্যাপিল করেনি। তো আমরা ওনাকে বললাম যে এই ২০ লক্ষ সাধারণ গ্রামের তারা নিরক্ষর মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, ক্ষেতমজুর, তাদের হয়তো নলেজে নেই। তো এই ২০ লক্ষ মানুষ তারা অ্যাপিলে যেতে চাইতে গেলে আমাদের কি করণীয়? উনি বললেন যে আপনারা উদ্যোগ নিন, আমার সরকার চাই না যে একটাও ভ্যালিড ভোটার তারা এখান থেকে বঞ্চিত হোক। তো আমরা সেখান থেকেই আমরা
সিদ্ধান্ত নিয়েছি যে 20 লক্ষ মানুষ আমরা নির্বাচন কমিশনকে, আমাদের পরিষদ দলের যিনি নেতা ঋতব্রত ব্যানার্জি নির্বাচন কমিশনকে ইমিডিয়েট চিঠি লিখে এই যে 20 লক্ষ মানুষ যারা অ্যাপিল করেননি তাদের তালিকাটা আমরা নিয়ে এসে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেস পরিষদ দলের পক্ষ থেকে আমরা হাইকোর্টে এটাকে মুভ করব এবং হাইকোর্টের কাছে আমরা টাইম চাইব, অ্যাপিল করব যে যারা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে তাদের অজান্তে তারা গ্রামের নিরক্ষর মানুষ এবং এই জায়গাতেও আমরা সরকারের সহায়তা আমরা চেয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমারও সদিচ্ছা আছে যেখানকার যারা ভ্যালিড ভোটার তারাও যাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ না পড়ে, আপনারা উদ্যোগ গ্রহণ করুন। আমরা আপনাদের সঙ্গে এই জায়গাটা যতটুকু পারি আমরা মানবিক দিক দিয়ে আমরা এখানকার ভ্যালিড ভোটার যাতে এখানে আসতে পারে তাই আমরা সেই দিকে এগোচ্ছি। আজকে আমাদের পরিষদ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে যে 20 লক্ষ লোক অ্যাপিলে তারা অংশগ্রহণ করেনি তারা তালিকাটা পেলে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে ব্লকে জেলায় জেলায় বিধানসভা ভিত্তিক যেখানে আমাদের তৃণমূলের নেতৃত্ব আছেন তাদের মাধ্যমে সেই সমস্ত যারা অ্যাপিল করেননি অথবা নাম ডিলিট হয়ে গেছে যদি কোর্টের অর্ডার পাই সেই অর্ডারের ভিত্তিতে তারা যাতে অ্যাপিল করে সেই উদ্যোগ আজকে নেব। এটা আমাদের পরিষদ দলের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে আমরা আজকে এই সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরেও অনেক কিছু আলোচনা হয়েছে, আমাদের মসজিদ থেকে মাইক খুলে দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আমাদের বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি আরও অনেক কিছু যখন আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাই তখন আমাদের শুধু এসআইআর নয় ধর্মীয় স্থান থেকে মাইক খুলে দেওয়া সহ আরও বিভিন্ন ইস্যুতে চর্চা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত আমাদের বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি আপনাদের সঙ্গে আলোচনা করবে এবং আমরা এই অ্যাপিল করার জন্য 6 মাস সময়ও চেয়েছি এটা মুখ্যমন্ত্রীর কাছে, সেহেতু বিস্তারিতভাবে আমাদের বিরোধী দলনেতা বাকিরা বলে দিচ্ছেন। প্রথমে হচ্ছে যে আমরা যারা গেছিলাম প্রতিনিধি দলে তারা ছাড়াও আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি সম্মানীয় শ্রী বিপ্লব মিত্র, আমাদের পরিষদীয় দলের ডেপুটি লিডার শ্রীমতী শিউলি সাহা এবং আমাদের পরিষদীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা বর্ষিয়ান বিধায়ক শ্রী দীনেন রায়ও আমাদের সঙ্গে সাংবাদিক সম্মেলনে আছেন। আমরা আজকে পরিষদীয় দলের পক্ষ থেকে গেছিলাম, এর মধ্যেই আমাদের পার্টির পক্ষ থেকে পার্টির অল ইন্ডিয়া চেয়ারপারসন এখানে আছেন এবং পার্টির রাজ্য সভাপতি আছেন। আমরা পার্টিগতভাবে আরও অনেকগুলো বিষয় রয়েছে, আমরা আরও একটা অ্যাপয়েন্টমেন্ট মুখ্যমন্ত্রীর কাছে সিক করব, বিপ্লবদা চিঠি দেবেন যে তার ভিত্তিতে আমরা পার্টিগতভাবে আমাদের নির্দিষ্ট কিছু রাজনৈতিক বক্তব্য আছে সেটা আমরা বলবো। ইতিমধ্যেই আকরুজ্জামান সাহেব আপনাদের বলেছেন যে আমরা ঠিক করেছি আমরা ফিরে আসবার পর আমরা যারা অ্যাভেলেবেল ছিলাম সবাই মিলে বসে এটা আমরা ঠিক করেছি যে আমরা হাইকোর্টে যাতে ন্যূনতম আরও 6 মাস সময় দেওয়া হয়, কারণ দেখুন জোকায় যে সেন্টার রয়েছে সেই সেন্টারে মানে কোচবিহারের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আসবেন সেটা কঠিন, খুবই কঠিন, যার ফলে রিজিয়ন ধরে আমরা নির্বাচন কমিশনকে প্রথমে যেটা আকরুজ্জামান সাহেব বললেন যে আমরা এই যে জানলাম আজকে যে 7 লক্ষ মানুষ নাম তোলার জন্য আবেদন করেছেন, বাকি 20 লক্ষ করেননি, এটাকে কিভাবে ফেলিসিটেট করা যায় আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাম পেয়ে এবং আমাদের পরিষদীয় দল আমাদের বিধায়করা আমাদের পার্টি আমরা সর্বতভাবে এই কাজটা করব। এখন আমরা এই কথোপকথনের মধ্যেই দেখুন আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, যে আমাদের দেশ মানুষ তার ধর্মচারণের অধিকার এটা তার মৌলিক অধিকার এবং এই মৌলিক অধিকার ধর্ম পালন করবার অধিকার ধর্মচারণের অধিকার এটা ইন্ডিভিজুয়াল রাইট। আমার ধর্ম কি হবে সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। মানে বিবেকানন্দর ভাষায় বিবেকানন্দ বলেছিলেন শিকাগোর ধর্ম মহাসভায় বক্তৃতা করতে গিয়ে যে আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক হচ্ছে ধর্ম, কিন্তু এখানে থেমে যাননি, তারপর বলেছিলেন আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক ধর্ম, ধর্ম মহাসভায় বলছেন কিন্তু আমার আত্মার পরমাত্মা কে হবে এটা ঠিক করবার অধিকার কেবলমাত্র আমার আত্মার রয়েছে, অন্য কেউ ঠিক করে দিতে পারবে না আমার আত্মার পরমাত্মা কে হবে বলেছিলেন
আমি এমন একটা সভ্যতা থেকে এসেছি, পৃথিবীর একমাত্র চলমান সভ্যতা, হাজার হাজার বছরের সভ্যতা, সেই সভ্যতা মনে করেছে, নিজের কথা বলে বলেছিলেন যে আমার আত্মার পরমাত্মা, আমার ধর্ম, আমি যে ধর্মে বিশ্বাস করি তাই আমি হিন্দু। যিনি মনে করবেন, আমার দেশে কথা বলেছিলেন যে এমন মানুষ আছেন, পৃথিবীর প্রথম নাস্তিকরা আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন, তারা মনে করেছিলেন যে তারা ধর্মচারণ করবেন না। নাস্তিক হওয়াটাও তাদের আত্মার পরমাত্মা। স্বাভাবিকভাবে ধর্মচারণের অধিকার, এটা একটা মৌলিক অধিকার, এবং যুগে যুগে কালে কালে সেই অধিকার আমাদের দেশের মনীষীরা সবসময় এ নিয়ে সরব থেকেছেন। এখন ধর্মচারণের অধিকারের যে প্রশ্ন, সেই অধিকারের প্রশ্নে ধরুন নিয়ম মেনে, ধর্মচারণের নিয়ম মেনে যা নির্দিষ্ট ডেসিবেল রয়েছে, সেই ডেসিবেল মেনে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা বলেছি যে 65 ডেসিবেল নির্দিষ্ট যে সীমা, সেই সীমা অতিক্রম না করলে ধর্মস্থানে মাইক বাজানোর ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি যদি ডেসিবেল অতিক্রম করি তাহলে প্রশ্ন আসতে পারে। কিন্তু কথোপকথনকালে মুখ্যমন্ত্রী আমাদের দেখালেন, এবং আমরা জানতাম না, আমরা দেখলাম যে যখন 2020 সালে হাইকোর্ট এই নিয়ে একটা রায় দেয়, তৎকালীন রাজ্য সরকার দুর্ভাগ্যজনকভাবে কোনো অ্যাপিলেই যাননি। 2020 সালে এই স্পেসিফিক এই মাইক খোলা নিয়ে যখন একটা রায় হয় আদালতে, যে আদালতে যাওয়ার মানে যে মামলার মেনটেনেবিলিটি নেই সে নিয়েও আদালতে চলে যাচ্ছে, অথচ এইরকম একটা বিষয় ধর্মচারণের অধিকার, ঘটনাচক্রে 2020 সালে তৎকালীন সরকার তার অ্যাপিলে যাননি। আমরা ঠিক করেছি, আমাদের নেতা অরূপ রায় এবং বিপ্লব মিত্র আমাদের সঙ্গে আছেন, আমরা ঠিক করেছি, আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা অ্যাপিল তো এখন আর করা যাবে না, অ্যাপিলের টাইম পেরিয়ে গেছে। 2020 সালে অ্যাপিল করবার কথা ছিল, এখন অ্যাপিল করবার কোনো সুযোগ নেই। কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হব গোটা বিষয়টা পুনর্বিবেচনা করাবার জন্যে। আমরা 2000 এখানে যারা আছি, 2020 সালে অ্যাপিল না করার দায় মাথায় নিয়েই আবার পুনর্বিবেচনা করার আবেদন অরূপ রায় বিপ্লব মিত্রের নেতৃত্বে, মানে যেমন 2020 দায় নেব, সেই দায় মাথায় নিয়েই এবারে দায়িত্ব পালন করব পার্টির পক্ষ থেকে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যার চেয়ারপারসন অরূপ রায়, রাজ্য সভাপতি শ্রী বিপ্লব মিত্র, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আজকেই আইনজীবীদের সাথে কথা বলে যা যা করণীয় সেটা করব। শুধু ফেসবুক লাইভ বা মিডিয়া বাইট দিলে তো হবে না। আর এখন জানতে পারছি, ওটা দেখার পর স্বাভাবিকভাবে কি বলবো, দেখছি যে 2020 সালে যখন এই আদেশ হয়েছে, রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার কোনো আবেদনই করেনি। তা অ্যাপিল কেন হয়নি, কি হয়নি আমরা বলতে পারবো না। সেই দায় নিচ্ছি, এবং সেই দায় নিয়ে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্যে আবেদন জানাবো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাও বলেছি যে দেখুন, ধর্মচারণের যে প্রশ্ন, আমাদের দেশ 12 মাসে 13 পার্বণ উৎসব। এবারে ধরুন সকালবেলা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, সকালবেলা যে ফজরের নামাজ হয়, বিশেষ করে পবিত্র রমজান মাসে যখন সেহেরি, সারাদিনের যে উপবাস হবে তার আগে, ফজরের নামাজের আগে যে সেহেরি, তার যে আহ্বান আসবে, ঘুম ভাঙানোর আহ্বান, সেটা তো মাইকের মধ্যে দিয়েই আসতে হবে। সেহেরি ছাড়া পবিত্র রমজান মাস অসম্পূর্ণ। যারা উপবাসে থাকবেন তারা সেহেরির পর ফজরের নামাজে যাবেন, আর তারপর সন্ধেবেলা আবার মাগরিবের নামাজ। স্বাভাবিকভাবে ধর্ম তো আসলে অঙ্গাঙ্গিকভাবে আমাদের জীবন ধারণের সঙ্গে জড়িয়ে রয়েছে। তা আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি, এবং আমরা কোর্টেও এই বিষয়টি রাখবো, আইনজীবীদের সাথে কথা বলবো। আমরা এখানে বিপ্লবদা, অরূপদা এরা আইনজীবী, কিন্তু আমরা তো বাকিরা কেউ আইনজীবী নই। ওনাদের পরামর্শ নিয়ে আইনজীবীদের সাথে কথা বলে গোটা বিষয়টা, আজকে শুক্রবার, যাতে আগামী সপ্তাহে
কোর্টে মুভ করা যায় তার জন্য যা যা প্রয়োজন আমরা করব। আর একটা বিষয় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি যে এটা নিশ্চিত করতে হবে যে অনুপ্রবেশকারীদের প্রতি বা অন্য দেশের নাগরিক তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই। তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা হবে হবে, আইনানুগ ব্যবস্থা। কিন্তু দেশের নাগরিক, ধর্মের ভিত্তিতে দেশের নাগরিকের মধ্যে ভাগ করা চলবে না। সোনালী খাতুনের মতো ঘটনা, তার স্ত্রী, এই সোনালী খাতুন, তার স্বামী, তার ছেলে, সোনালী খাতুনের মতো ঘটনা যাতে না ঘটে, মাননীয় মুখ্যমন্ত্রী যে দলের মুখ্যমন্ত্রী সেই দলের সরকার কেন্দ্রে রয়েছে, তা আমরা এটা বলেছি যে এটা নিশ্চিত করতে হবে যে আমাদের দেশের রাইটফুল যারা সিটিজেন, ল অ্যাবাইডিং সিটিজেন, আমাদের নাগরিক, আমাদের যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার কখনো যেন ধর্মের ভিত্তিতে আঘাতপ্রাপ্ত না হয়। এত বড় ম্যান্ডেট নিয়ে জিতে এসেছেন, এটা নিশ্চিত করার দায়িত্বটা আপনার। আমরা বিষয়গুলো সমস্তটা জানিয়েছি। এখন সমস্তটা আমরা কোর্টে, আমি তো জানলাম আকরুজ্জামান সাহেবও বললেন, আমিও বললাম যে কোর্টে আমরা অ্যাপিল করব, আমরা ইলেকশন কমিশনের কাছে করব। আর রাজ্য সরকার এই ট্রাইব্যুনালের প্রশ্নে, রিজিয়ন ওয়াইজ ট্রাইব্যুনাল যদি না হয়, আমরা নির্দিষ্টভাবে অপেক্ষা করব। রিজিওনাল ওয়াইজ ট্রাইব্যুনাল না হলে মানুষকে নিয়ে, এই গরিব গুরব মানুষকে নিয়ে, যাদের হয়তো ফর্ম ফিল আপ করবারও সামর্থ্য নেই, আমরা আশা রাখি যে নির্বাচন কমিশন বা এরা আমাদের সময় দেবেন, সময় বাড়াবেন, আমাদের বিধায়করা তারা ভূমিকা পালন করবেন, আমরা পার্টির পক্ষ থেকে ক্যাম্প করব। কিন্তু এই রিজিয়ন ওয়াইজ সেন্টার না হলে এই মানুষকে নিয়ে পথে নামা ছাড়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আর অন্য কোনো রাস্তা থাকবে না। আমরা শুধু জানি যে আমরা এখানে যারা আছি কেউ কোর্টের ঊর্ধ্বে নই। আপনি বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তার ভাইপো কোর্টের ঊর্ধ্বে কিনা আমার জানা নেই। আমরা যারা এখানে বসে আছি আমরা কেউ কোর্টের ঊর্ধ্বে নই। এখন এই যে দম্ভ, আমি কোনো কিছু মানব না। এবার প্রথম কথা হচ্ছে যে কোর্ট যেই মুহূর্তে একটা রায় দিল, একটা সরকার অ্যাপিলে গেল না কেন? পান থেকে চুন কষলে অ্যাপিলে চলে যায়। তাহলে এটা অ্যাপিলে না যাওয়া গেল না কেন? আমরা তো সেই দায় নিচ্ছি এবং দায় নিয়ে আমরা পুনর্বিবেচনার আবেদন জানাবো। এই যে এই কোর্টের কথা উঠলো বলেই মানে যে মামলার মেনটেনেবিলিটি নেই সেই মামলা নিয়েও কোর্টে চলে যাচ্ছে। এটা ন্যূনতম ধারণা তো থাকতে হবে। পার্লামেন্ট, বিধানসভা, পার্লামেন্টের মধ্যে লোকসভা, রাজ্যসভা, আমায় আচ্ছা আপনি তাহলে বলুন, আমি দূষণ নিয়ন্ত্রণ, এবার ধরুন মাইক্রোফোন, আপনি যে কথাটা বলছেন দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনেই মুখ্যমন্ত্রী আমাদের যেটা বলেছেন ৫,০০০-এর কাছাকাছি মাইক খোলা হয়েছে। তার মধ্যে ৩,৮০০ মাইক মসজিদ থেকে খোলা হয়েছে এবং ১২০০ মাইক মন্দির থেকে খোলা হয়েছে। আমরা মন্দির মসজিদের রাজনীতিতে যেতে চাই না। মন্দির মসজিদের মধ্যে ঢুকবো কেন? ধর্মচারণের অধিকার মানে প্রত্যেকের নিজের। তো আমরা অ্যাপিল করার আর সুযোগ নেই, আমরা আবেদন জানাবো। আমাদের আবেদন আইন মেনে হবে। এখন আমি যেটা বলছি বা এখানে অরূপদা, বিপ্লবদা, আকরুজ্জামান সাহেব, আমরা যারা আছি সবাই যদি মনে করি যে আমার মুখের কথাটা আইন, তাহলে তো আর দেশে আইন আদালত থাকবার কোনো প্রয়োজন হয় না। আমি বলি, আশরাফুল্লাহর কথাই বলি, আপনি যেটা বলছেন 65 ডেসিবেল সাউন্ড বেঁধে দিয়েছে। আপনি যেটা বললেন, আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি যে বিভিন্ন জায়গায় পুলিশ ধর্মীয় স্থান থেকে মাইক খুলে দিচ্ছে, এটা অন্যায়, বেআইনি। আগামী দিনে যদি এরকম কিছু ঘটে, নিশ্চয়ই আমরা যে পলিউশন কন্ট্রোল বোর্ডের বা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেব। এবং এই ব্যাপারে যেটা বললেন যে আগের সরকার কোর্টে যায়নি, আমরা কোর্টে যাব দায়ী নিয়ে, যাতে ধর্মীয় চয়ন করতে গিয়ে কোনো সম্প্রদায় যাতে কোনো অসুবিধা না হয়। এবং যদি বেআইনিভাবে কোথাও পলিউশন কন্ট্রোলের নাম করে যদি কোনো ধর্মীয় স্থান থেকে, সে মসজিদ হোক বা মন্দির হোক বা গির্জা হোক, আমরা তৃণমূল কংগ্রেস এর বিরোধিতায় রাস্তায় নামব। আমাদের আজকে বললেন আমরা সেটা নিয়ে আমরা এই নিয়ে রাস্তায় নামবো। যদি এরপরে মাইক খোলা হয় পলিউশন কন্ট্রোল বোর্ডের নাম করে, আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি আজকে। এই আপনার পয়েন্টে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে এনেছি। আপনি যেটা বললেন আমার পয়েন্টে বোঝার চেষ্টা করেন না। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি এবং আমরা বলেছি যে ধর্মীয় আচরণের নাম করে, এই পলিউশনের নাম করে মন্দির মসজিদ কোথা থেকে যদি মাইক খোলা হয়,
আমরা তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করব, এটা আজকে হুঁশিয়ারি দিয়েছি। এই নিয়ে কি কোনো সুনির্দিষ্ট অর্ডার বেরিয়েছে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে? এটা সরকারি অর্ডারের আমাদের পরিষ্কার কথা, আমরা যেটা বললাম, আক্রুদাও বললেন, আমিও যেটা বলেছি, আমরা দেখুন, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, মানে আইন একটা রায় পাস যখন হয়েছে আমরা সেটা পুনর্বিবেচনার করবার জন্য তো আইনের পথই নেবো। আমি তো বলে দেবো না যে আমার মুখের কথাই আইন, এটা বলতে পারবো না। হিটলার মুসোলিনি বলতেন, তারপরও কেউ কেউ বলেছেন, সেটা আলাদা কথা। কিন্তু ধর্মচারণের অধিকার, মানে সেই অধিকার ফান্ডামেন্টাল রাইট। এবং আমাদের লড়াই হচ্ছে যে ভরসা থাকুক আদাবে আর ভরসা থাকুক নমস্কারে, অর্চনাদের পাশে যেন আয়েশারাও থাকতে পারে। তো এটাই ভারতবর্ষ, সেই অধিকার নিশ্চিত করবার জন্যে আমরা আমাদের যা বলার, এখন ইন্টারপ্রিটেশন, আমি আবারও বলি, এটা বিশ্বাস করি এবং এটা ভালো যে আমিও নিরপেক্ষ নই, আপনিও নিরপেক্ষ নন। পৃথিবীতে নিরপেক্ষতা, কেউ নিরপেক্ষ নয়, নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। এবার স্বাভাবিকভাবে যার যেখানে খুঁটি বাঁধা থাকে, দায় থাকে ডিফেন্ড করবার, আমি তার মধ্যেও খারাপ কিছু দেখি না। অবশ্যই সেই ডিফেন্ড করাটাও একটা জরুরি কাজ। যে যার পলিটিক্স, যে সমস্ত কিছু ডিফেন্ড করবেন করুন, নিশ্চিতভাবে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, আমাদের একটা পয়েন্ট হচ্ছে যে আমরা দুটোই একসঙ্গে করব। আমরা সরকারকে বলেছি যে এটা ঘটলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব, আবার শুধু রাস্তায় নামবো এটা নয়, আমরা দেশের যে কাঠামো রয়েছে, আইন, মানে এটা তো হচ্ছে 21-এ, মানে সেই সুকুমার রায় লিখে গেছিলেন, কি আশ্চর্য, মানে সুকুমার রায় কি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন যে 21-এ আইন লিখেছিলেন। তো যাই হোক, এনিহাও 21-এ আইনের একটা ফেজ আমরা কাটিয়েছি। আমরা চাই যে 21-এ আইন যেন আর বলবৎ না হয়, 21-এ আইন যেন কেউ বলবৎ করতে না পারেন। দেখুন, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আশ্বস্ত, এটা তো কথা বলে আশ্বস্তর প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে কথা এবং কাজে মুখ্যমন্ত্রী যা বলছেন বা যা বলেছেন, সেটা যখন বাস্তবে তার ম্যানিফেস্টেশন আমরা দেখতে পারবো, তখন আমরা আশ্বস্ত হব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর চেয়ার, মাননীয় মুখ্যমন্ত্রী মানে চেয়ার, সেই চেয়ারের ওপর আস্থা রাখাটা খুব জরুরি। আমরা আস্থাশীল। আমরা আজকে কথা বলেছি, এই আস্থাটা পরিপূর্ণতা পাবে যখন গ্রাউন্ডে তার হচ্ছে কমপ্লিট ম্যানিফেস্টেশন হবে। আমরা অপেক্ষা করব, না হলে রাস্তাতে নেমে যে টপিকগুলো রয়েছে, যে মানুষ, এই গরিব গুরব মানুষ, আমরা তো বলছি আমরা ক্যাম্প করব। আমরা এখন তালিকাটা জোগাড় করতে হবে। শুধু প্লেইং টু দ্য গ্যালারি করে তো কোনো কাজের সমাধান হবে না। আমি ধরুন কোর্টে চলে গেলাম, কোর্টে যে মামলার মেনটেনেবিলিটি নেই, সেই নিয়ে আমি কোর্টে গিয়ে তো লোক হাসিয়ে লাভ নেই, কোর্টেরও সময় নষ্ট করে লাভ নেই, লোক হাসিয়েও লাভ নেই। এখন কারুর থাকে এটা প্রায়োরিটাইজেশনকে নিয়ে, মানে সেই প্রায়োরিটি নিয়ে তো আমরা যেতে পারি না, ঢুকতে পারি না। আর কার কোনটা প্রায়োরিটি হবে সেটা তার প্রায়োরিটি। আমাদের যেটা প্রায়োরিটি, আমরা ফিরেছি, একক কোনো সিদ্ধান্ত নিইনি, যারা ছিলাম বসেছি, আলোচনা করেছি, কি করব আপনাদের জানাচ্ছি। আচ্ছা, আমার প্রায়োরিটি কি হবে বা আপনার প্রায়োরিটি কি হবে, এটা তো ঠিক করার, এটাও তো ফান্ডামেন্টাল রাইট। আসলে এই যে ফ্যাসিবাদী মনোভাব আসলে উনি যেখানে এখন যে অভয়ারণ্যে রোজ যান আর কি, যে স্যাংচুয়ারিতে, সেখানে যেহেতু ফ্যাসিজম খুব ডিপ রুটেড আর ফ্যাসিজম খুব ছোঁয়াচে, এবার রোজ প্রতিদিন যদি একজন ফ্যাসিস্টের সঙ্গে নিয়মিত হচ্ছে কথাবার্তা বলেন, ওনার মধ্যেও সেটা এইটাই তো প্রবলেম। এর সঙ্গে ডেমোক্রেসির কোনো সম্পর্ক নেই। এই যীশু খ্রিস্টের জন্মের কয়েক হাজার বছর আগে উচ্চারিত হয়েছে যে আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে ইট। তাহলে আমার প্রায়োরিটি কি হবে সেটা তো আমি ঠিক করব, উনি তো আমার প্রায়োরিটি ঠিক করে দেওয়ার কেউ নন। দিল্লিতে এমপিদের প্রায়োরিটি কি হবে এটা এমপিরা ঠিক করবে না, উনি তো এমপি নন। উনি এই যে সব জানতা একটা ব্যাপার, এবং এটা একদম একটা ফ্যাসিস্ট ট্রেন্ড। ফ্যাসিস্টরা মনে করে, আমি আগেও বলেছি, ওই যে ইল দুচে ইজ অলওয়েজ রাইট, তেমনি যুগে যুগে কালে কালে সমস্ত ফ্যাসিস্টরা মনে করে তারাই রাইট, আর সঙ্গে থাকা পারিষদদের মধ্যে এগুলো হচ্ছে ছড়িয়ে পড়ে, সংক্রামক। তো আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। ওনার প্রায়োরিটি ওনার কাছে থাক, আমাদের প্রায়োরিটি আমাদের কাছে থাক। রাস্তায় দেখা হবে, অসুবিধা কি আছে, বিধানসভাতেও দেখা হবে। কোর্ট অবশ্য আজকে বলে দিয়েছে যে কি কান্নাকাটি করে একটা, আমি পড়েই দিই একটু, যখন আপনি তুললেন কথাটা, আমি কোর্টের অর্ডারটা একটু পড়ে দিই। আকরুজ্জামান সাহেবের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, সেই মামলায় মানে ওনাকে নাকি বলতে দেয়া হচ্ছে না।
বিরোধী 80 জন তৃণমূলের বিধায়ক, 2 জন হচ্ছে কংগ্রেসের বিধায়ক 82, নওশাদ সিদ্দিকী 83, মোস্তাফিজুর রহমান রানা ডোমকলের 84 আর হুমায়ুন কবির 85। তা বিরোধী পক্ষের চিফ হুইপের কাজ হচ্ছে সবাইকে অ্যাকোমোডেট করা। এবার কোর্টে একটা মামলা হয়েছিল, আমি ওই লাইভ লতে আপনারা জানেন পুরোটা দেখা যায়। স্পিকারের বিরুদ্ধে করা কুণাল ঘোষের মামলা খারিজ, বিধানসভায় বলতে দেওয়া হচ্ছে না, আপনারা জানেন। মহামান্য বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে এভাবে বিধানসভার ভিতরের ইস্যু নিয়ে করা মামলার গ্রহণযোগ্যতাই নেই, দেয়ার ইজ নো মেনটেনেবিলিটি। এটা আমার কথা নয়, মহামান্য আদালতের মহামান্য বিচারপতি তিনি বলছেন তাহলে এই যারা এসব মামলা টামলা করেন তাদের তো একটু জেনে বুঝে করা দরকার, যে আসলে সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্যে আর কিছু লোক বাধা ধরা আছে, এই বাধা ধরা লোকেরা আরও ফুয়েলিং করে দেয়। এটা করার জন্য যা খুশি করা যায় না, মানে আইন আদালতেরও কাঠামো আছে, যার ফলে মুখ পুড়ল, আদালত বলল যে মেনটেনেবিলিটি নেই, মামলা করলেন। আমাদেরও উকিল ছিলেন। আচ্ছা, বিধানসভার অধিবেশন আজকে কত তারিখ? না না, আমি বলি উনি এটা সঠিক তথ্য দেয়নি। আমার যদি রাজ্যপালের ভাষণের বক্তৃতাটা আপনার টোটো শুনেন, বক্তৃতায় আমি 12 মিনিট টাইমের মধ্যে 2 মিনিট রব্বানি চেয়েছিল, ওকে দিয়ে 10 মিনিট বক্তৃতা করেছিলাম। 5 মিনিট আমার এসআইআর নিয়ে আমার সরকারের দৃষ্টি আকর্ষণ ছিল। আজকে আমরা যে ডেপুটেশন, যে ডেলিগেশনটা দিয়ে এলাম, উনি যেটা বললেন বিধানসভায় কেন বলিনি, উনি সঠিক তথ্য আপনাদের সঙ্গে পরিবেশন করছেন না। আমার বাজেট অধিবেশনের বক্তব্য যদি আপনারা সঠিকভাবে দেখেন, সেই দিন আমার 10 মিনিটের মধ্যে 5 মিনিট এসআই সংক্রান্ত ব্যাপারে মানুষের দুর্দশা এবং এসআই নিয়ে আমরা যেমন আজকে যে বক্তব্য রেখেছি, সেই বক্তব্য বিধানসভায় অন রেকর্ড আছে। কুণাল বাবুকে সেটা দেখে নিতে বলবেন। এইসব মিথ্যা মানে প্রেসের সাথে থাকার জন্য যেন কোনো মিথ্যা স্টেটমেন্ট না করেন, এটা আপনাদের মাধ্যমে আমি কুণাল বাবুকে সতর্ক করে দিতে চাইছি। আমরা যেমন মুখ্যমন্ত্রীর কাছে গেছি, আমরা রাস্তায় আছি, আমরা বিধানসভায় ফ্লোরে দাঁড়িয়ে আমরা তৃণমূলের যারা বক্তা, আমরা সে বক্তব্য রেখেছি। বক্তাদের মধ্যে আমি নিজে একজন ছিলাম। না, আমার একটা কথা বলার, ধরুন আজকে তারিখ হচ্ছে 7 তারিখ, মানে কুণালবাবু ঠিক, মানে ওই যে বললাম কে কী করবে উনি ঠিক করে দেবেন। তা মাননীয় মুখ্যমন্ত্রী কি রোজ বিধানসভায় আসেন নাকি? মাননীয় মুখ্যমন্ত্রী কি রোজ বিধানসভায় আসেন নাকি? এবার আমি একটা সেটআপে, ডেমোক্রেটিক সেটআপে চিঠি দিয়েছি, যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নবান্নতে না ডেকে তার বাসভবনে ডাকতেন, আমাকে সেখানেই যেতে হতো। আমি তো অ্যাপয়েন্টমেন্ট সিক করেছি। এবার অ্যাপয়েন্টমেন্টটা কোথায় দেবেন সেটাও কি কুণালবাবু ঠিক করে দেবেন? কুণালবাবু তো এখনো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেননি। যদি কখনো কোনোদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন তখন এটা ঠিক করার অধিকার জন্মাবে। মুশকিল হচ্ছে, ইংরাজিতে একটা কথা আছে, অ্যাওয়্যার অফ রাইটস নট অফ রেসপন্সিবিলিটিস। সমস্যাটা হচ্ছে, যদি মুখ্যমন্ত্রীর ক্যালেন্ডার দেখা হয়, মুখ্যমন্ত্রী তো শুধু বিধানসভায়, যেমন সেশন 12 তারিখ, তো 12 তারিখকে এতটা সময় পাওয়া সম্ভব সেশন চলাকালীন? অ্যাসেম্বলি সেশনে আমাদের বক্তারা বলেছেন উনি খবরে থাকতে ভালোবাসেন, খবরে না থাকলে ঘুমোয় না, আর কিছু মানে আছে আর কি সঙ্গে, যারা ওনাকে খবরে থাকার জন্য উদ্বুদ্ধ করে, ভোকাল টনিক দেয়। তো স্বাভাবিকভাবে উনি, আবার বলছি, উনি মুখ্যমন্ত্রী হলে ঠিক করবেন উনি কাকে কোথায় অ্যাপয়েন্টমেন্ট দেবেন। আপাতত উনি মুখ্যমন্ত্রী হননি, তাই মুখ্যমন্ত্রী কাকে কোথায় অ্যাপয়েন্টমেন্ট দেবেন সেটা মুখ্যমন্ত্রীর ওপরই ছেড়ে দিন, সেই দায়িত্বটা ওনাকে না নিলেও চলবে। এই মানে সবার নাম আছে তো, কারুর নাম বাদ যায়নি। এমন কোনো বিরোধী বিধায়ক নেই যে দুটো করে কমিটি পায়নি। আর সেটাও কি উনি ঠিক করবেন নাকি? সংখ্যাগরিষ্ঠ আমরা যারা ঠিক করেছি, আমরা আলোচনা করে ঠিক করেছি। এবার ওনার যেমন প্রায়োরিটি আছে, আমাদেরও প্রায়োরিটি আছে। আমরা আমাদের প্রায়োরিটি মেনে কাজ করব। আমরা অভয়ারণ্যের যাতায়াত করা লোকেদের প্রায়োরিটি মেনে কাজ করব না। আমাদের কাছে আমাদেরটা প্রায়োরিটি, যেটা মনে করব যেটা আমাদের প্রায়োরিটি সেটা করব। অন্য কাউকে খুশি করার জন্যে, বরং এটা করেছি বলে তো বাইট দিতে পারছেন। আমরা দেখুন ওই যে বললাম, ওটা বরং কুণালবাবুকে জিজ্ঞাসা করুন যে কোথায় টাইম দেবেন। মানে আমাদের শুনে মনে হলো কুণালবাবুই মুখ্যমন্ত্রী। আমরা মুখ্যমন্ত্রীকে, এটাই সিস্টেম, আমি প্রাইম মিনিস্টারকে বা কোনো মিনিস্টারকে বা রাজ্যের কোনো মন্ত্রীকে চিঠি লিখে বলে দিতে পারি না আমার সঙ্গে এখানেই দেখা করতে হবে।
আমি অ্যাপয়েন্টমেন্ট সিক করতে পারি। আসলে দীর্ঘ সময় জেলে ছিলেন তো পার্লামেন্টে যেতে পারেননি 3 বছর, মানে এমপি ছিলেন শুরুর দিকে কদিন আর শেষের দিকে কদিন, মাঝে জেলে থাকার ফলে পার্লামেন্টার মানে পার্লামেন্টে কি হয় কি রুলস জানা নেই। জানা থাকলে পার্লামেন্টের অ্যাসেম্বলি রুলে বিরাট ফারাক নেই, জেলে থাকার ফলে পার্লামেন্টে অ্যাটেন্ড করতে পারেননি, গুলিয়ে ফেলছেন সব। না, আমাদের আলোচনাটা আজকে মূলতই আমাদের বিধায়করা প্রায় বিভিন্ন জেলার বিধায়করা ছিলেন, সেখানে এসআইআর নিয়ে এই যে গ্রাউন্ড লেভেলের যে রিয়ালিটিটা, এই গ্রাউন্ড লেভেলের রিয়ালিটিটা আমরা তুলে ধরেছি, এই নিয়ে আলোচনা হয়েছে। কুণালের আইনজীবীর পরামর্শ নিয়েছেন কিনা, কুণালবাবুর আইনজীবীর পরামর্শটা জরুরি। ভালো যিনি আইনজীবী, কে আইনজীবী জানি না আমি, আমার মনে হয় অভিষেকবাবুর কুণালবাবুর পরামর্শ নেওয়া উচিত। পরামর্শ নিয়ে যে এখন উনি কোথায় যাবেন, ওই যে বললাম যে আমি দেখাবো শুধু জন হপকিন্সেই দেখাবো, কোথাও আর দেখাবো না। আচ্ছা আমরা ধরুন আমরা হাইকোর্ট বলেছেন যে এসএসকেএম, আচ্ছা ওনার পিসি তো বলেছেন এসএসকেএম এর মতো, এসএসকেএম তো সত্যি খুব উন্নত, তো এসএসকেএমে দেখাবো না, বোর্ডে যাব না। 1550 কিলোমিটার দূরে গেছিলেন সুপ্রিম কোর্ট আবার ফেরত পাঠিয়েছিল, আবার গেছেন এখন মহামান্য সুপ্রিম কোর্টে। এটাও তো গণতান্ত্রিক অধিকার, উনি বারবার যেতে পারেন। তবে এটা আমাদের দেখতে হবে যে এই টাকা কোথা থেকে খরচ হচ্ছে। আমরাও আমাদের আইনজীবীদের সাথে কথা বলবো, যে লক্ষ লক্ষ টাকা শুনছি যেসব আইনজীবী দাঁড়ান, বিপুল পরিমাণে তাদের ফিজ। এখন একটা রায় আছে যে ফিজের জন্য টাকা নেওয়া যাবে না, ওনার বিদেশ যাত্রাটা পার্টির এজেন্ডা হতে পারে না। উনি যে টাকা পয়সা কামিয়েছেন লিপস অ্যান্ড বাউন্সের, লিপ এবং বাউন্ড শব্দ দুটো খুব সিগনিফিকেন্ট। যেভাবে ওনার সম্পত্তি বেড়েছে, তার অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, এগুলো কম্পিটেন্ট এজেন্সি দেখবে। আর আমি তো আপনাদের বলেছি আমি দিল্লি যাচ্ছি, রেডি হচ্ছে, আমার আইনজীবী প্রায় রেডি করে ফেলেছেন, উইকেন্ডে বসে পুরোটা দেখে নেবো। খুব ইন্টারেস্টিং, আমি যাইনি কখনো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেখানে দাঁড়িয়ে হচ্ছে লিরিক্যাল ব্যালাডস লিখেছিলেন, সেখানে যাওয়ার আমার সৌভাগ্য হয়নি। যারা সেখানে গেছেন সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন, আমি এমনি ছবিতে দেখেছি। তা যা রেডি করেছি একটু লিরিক্যাল ব্যালাডস হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাবে। অপূর্ব সরকার, তিনি আমাদের মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং আমাদের স্পোক্স পার্সন, আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটিরও মেম্বার। নবান্নে আমি এটা শুনছিলাম, আধিকারিকরা একজন আমায় জিজ্ঞাসা করছিলেন, আমি তখন আন্দাজ করছিলাম যে উনি এটা মিডিয়াতে যেহেতু এসেছে, এতে প্রথম কথা হচ্ছে উনি লিখে লাভ হবে কি? সুমিত রায় চমকে দিচ্ছে ঠিকাদারকে যে কেন তো সুমিত রায় ঠিকাদারকে চমকাবে, টুলু মণ্ডলের বিরুদ্ধে কেন লাফালাফি করছো? কে অপূর্ব সরকার যে অপূর্ব সরকার মুখ্য সচিবকে চিঠি লিখবে আর তার এফেক্ট হবে? আমি আবার বলছি, অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের থেকে যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডারের নেতৃত্ব দেওয়া হয়েছে, টুলু মণ্ডলের ঘটনা, একটা সিঙ্গেল টুলু মণ্ডল নয়। আর অপূর্ব সরকার যেখানে বিধায়ক ছিলেন ওই জায়গাটা বীরভূম লাগোয়া, ওখান থেকে বীরভূম একটুখানি, তো কি বেনিয়ম আছে দেখুন। বেনিয়ম আমি আপনাদের কিছু কিছু বলেছি, আমার অভিজ্ঞতা আছে, বলবো, আজকে বলছি না, যে বেনিয়ম চিঠি লিখে জানাবার পর অপূর্ব সরকারের একার এরকম অভিজ্ঞতা নয়। আপনি এফআইআর করলেন আর কি সরকারের কাছে, এফআইআর অ্যাকসেপ্টেড হলো, তারপর 2 মাস বাদে বলা হচ্ছে না না ঠিক আছে, ওটা এখন আর হবে না। তো এটা একটা প্রায়োরিটি। টুলু মণ্ডলরা তো টুলু মণ্ডল নয়, এটা একটা বিরাট নেক্সাস। ওপরে পলিটিশিয়ান, সঙ্গে হচ্ছে আমলা এক শ্রেণীর পুলিশ অফিসার, তার সঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকা লোক, এই যে বেনিফিশিয়ারি তৈরি করা, এই গোটা টিম নিয়েই এই কারবারটা হয়েছে। তো অপূর্ব সরকারের আমিও শুনেছি, আমি জানি ব্যাপারটা, এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। অপূর্ব সরকার কমপ্লেন করবেন, দাড়িপাল্লার একদিকে অপূর্ব সরকারের কোনো ওজন আছে নাকি, অন্যদিকে যদি চার্টার্ড মাফিয়া থাকে? আমরা মুখ্যমন্ত্রীর জন্য শুধু স্মারকলিপি নিয়ে গেছিলাম, স্মারকলিপি দিয়েছি সবাই। অরূপদা কিছুই খাননি, আমি যেমন ব্ল্যাক কফি খেয়েছি, আমার ইনসুলিন দিতে হয়, হ্যাঁ অনেক কিছু ছিল, আমি 2বার ব্ল্যাক কফি খেয়েছি, অরূপদা কিছু খাইনি আমি দেখেছি, আকুরুদা খেয়েছে স্প্রিং রোল। শেষদিক যেটা বললেন যে অপূর্ব সরকার যেটা বলেছে, আমি 2016 সালে বিধানসভায় দাঁড়িয়ে আমার যদি বক্তব্য দেখেন, আমার রেকর্ডে পাবেন, আমি তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তৎকালীন ডিজিকে এই ক্যাটেল স্মাগলিং সহ
বিভিন্ন ব্যাপারে লেখার পরেও যখন কোনো সুরাহা পাইনি, আমি দাঁড়িয়ে বিধানসভায় আমি একদিনের মধ্যে পুলিশ বাজেট হয়েছে আমার জীবন দশা 20 বছরে। না এবারে হয়েছে আবার। না, এবার তো নতুন, আমি ওই তখনকার আমলে বলছি। তো সেদিন আমার সুযোগ হয়েছিল। তো আমার সেই পুলিশ বাজেটে বক্তৃতা যদি দেখেন, তো আমি কিভাবে আমি বলেছিলাম যে আমার ওখানকার বর্ডার 0 পয়েন্ট থেকে থানা, থানা থেকে কালীঘাট, কালীঘাট থেকে নবান্ন, কিভাবে এই যে স্মাগলিং জোনটা হতো, আমার বক্তৃতা একবারে স্পষ্ট তোলা আছে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমি তার আগে মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়ে বলেছিলাম যে আমার এলাকায় ঘটনা যখন তুললেন, আমি বলার কোনো প্রেসের সুযোগ পাইনি, তখন খাগড়াগড় কাণ্ড ঘটেছিল বর্ধমানে। খাগড়াগড় কাণ্ডে এনআইএ তদন্ত করতে গিয়ে আমার এলাকায় মুকিমনগর বলে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা বলা হয়েছিল যে এখানকার সন্ত্রাসবাদীর আতুরঘর যেখানে তৈরি হয়েছিল, সেটা আমার নির্বাচন ক্ষেত্র। এবং সেটা হচ্ছে কি নামটা বললাম, মুকিমনগর ময়াজিপিতে। এটা হওয়ার পরে যখন এনআইএ তদন্ত প্রকাশ্যে এলো, আমি আটকে উঠেছিলাম। সে সময় এত পরিমাণ ক্যাটেল স্মাগলিং হতো তৎকালীন সরকারের তত্ত্বাবধানে। তো আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলাম যে আমার এলাকায় 0 বর্ডার এলাকায় সন্ধ্যার পরে হাজার হাজার বাংলাদেশ লাঠি নিয়ে ঢুকে যাচ্ছে। এখানে খাগড়াগড় কাণ্ডে আমার এলাকায় মুকিমনগর যেমন আছে, আমার ওখানে খোদারামপুরে মোস্ট ওয়ান্টেড এনআইএ তদন্তে যে লোকটার নাম পাওয়া গেছিল, নামটা ভুলে গেছি, তার কিন্তু সন্ধান ওই গ্রামে পাওয়া গেছে। সেহেতু বাংলাদেশে অনুপ্রবেশ আসছে, বাংলাদেশে যে এই উগ্রপন্থীরা ঢুকে যাবে না, বর্ডার চেক করার স্বার্থে চাষিদের ক্ষেত পাট এবং ধানের জমি নষ্ট হচ্ছে। এর জন্য তোমার পুলিশ প্রশাসনকে কঠিন ব্যবস্থা নিতে হবে। পুলিশ প্রশাসন যুক্ত হয়ে এই র্যাকেট চালাচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে দেখা করার পরে চিঠি দিয়েছিলাম, সেই চিঠি উনি আমার সামনে ডিজিকে ফরওয়ার্ড করেছিলেন। আমি কলকাতায় থাকার তার 2 দিন পরে দেখলাম যে পরিমাণ ক্যাটেল স্মাগলিং হতো, হয়তো ডেলি 5,000 যেত, তার 2 দিন পরে দেখা গেল সেটা 10,000 আরও বেড়ে গেল। এবং যারা র্যাকেটটা চালাতো তারা যেহেতু আমার এলাকাতে হতো, বলতো কে যে কাঠি করলো, যেখানে আমাদের মান্থলি 5 কোটি যেত সেখানে 10 কোটি হয়ে গেল, রেটটা বেড়ে গেল। মানে এটা আমি শুধু বলার জন্য বলছি না। এবং এরপরেও যখন সুরাহা হলো না, তখন তার 3 মাস পরে বিধানসভায় আমি পুলিশ বাজেটে এটা আমি স্পষ্টভাবে, আমার রেকর্ড ঘাটলে আপনারা দেখতে পাবেন যে আমি স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী জানতে চেয়েছিলাম যে আপনাকে আমি বলার পরও কেন ক্যাটেল স্মাগলিং বাড়লো। তোমাকে নিরাপত্তার স্বার্থে যখন এনআইএ আমার এলাকাকে টার্গেট করে, তোমাকে যখন বলি যে বাংলাদেশে এরকম মুক্ত অঞ্চল চলছে, তোমার প্রশাসন কালীঘাট থেকে স্পষ্ট বক্তৃতায় আছে যে শুধু আমার বর্ডার থেকে 0 পয়েন্ট থেকে থানা, থানা থেকে নবান্ন, নবান্ন থেকে কালীঘাট, তোমার দামাল ভাইরা, তোমার পুলিশের সিভিক থেকে ডিজি পর্যন্ত এই র্যাকেটের সঙ্গে যুক্ত আছে। আমার বিধানসভায় বক্তৃতায় আপনি সেটা কিন্তু পাবেন, এখনও লিপিবদ্ধ আছে। কোনো সুরাহা হয়নি, কিন্তু ওই যারা ক্যাটেল স্মাগলার যারা নেতৃত্ব, তারা বলল কে যে কী করলো, আমাদের রেটটা বেড়ে গেল 5 কোটি টাকা 10 কোটি হয়ে গেল। কিন্তু আমার নামটা আমি প্রাণের ভয়ে বলতে পারিনি যে আমি প্রতিবাদ করেছিলাম। এই বিষয়টা আমাদের কলকাতার, আমাদের নিজস্বটা জব ডিস্ট্রিবিউশন আছে। এবার কলকাতাটা যারা এই নিয়ে হচ্ছে, ইতিমধ্যেই এখানে জাভেদদা রয়েছে, জাভেদদা, ফিরাদ হাকিম, সন্দীপন, সৌরভ, এরা ইতিমধ্যে এই নিয়ে একটা মিটিংয়ে গেছিল। আমরা এটা নিজেদের মধ্যে আলোচনা করব, করে তারপর এটা জাভেদদারা জানাবে। আমি দেখুন, আমি কোনো জিনিস না জেনে বলি না, আপনার মুখ থেকে শুনলাম, আমি একটু লাইভ দেখে নিয়ে তাহলে বলবো, না দেখে বলতে পারবো না। দেখুন, আমি একটা কথা আগেও বলেছি, আবারও বলছি যে আমিও আশা করি, গতকালই বলেছিলাম যে সুমিত রায় অন্তর্ধান রহস্যের জবনিকা পড়বে। এখন এই অন্তর্ধান রহস্যে তার জবনিকা পড়বে কি পড়বে না, এটা আমাকে, আপনাকে, সবাইকেই ওয়েট করতে হবে। যেহেতু মহামান্য আদালত বলেছেন যে একটা মামলায় জামিন হলো, অভিযোগ কি সরকারি খাস জমি প্লট করে 250 কোটি টাকায় বেচে দিয়েছে। 250 কোটি টাকায় সরকারি খাস জমি, তো সেটাই জামিন হয়েছিল না। সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে, কিন্তু বলেছে তদন্তে সাহায্য করতে হবে, টাইমও বেঁধে দিয়েছে 10টা থেকে 6টা। আর আরেকটা ক্ষেত্রে জামিন হয়েছিল, ডেবরার একটা ক্ষেত্রে, সেটাতেও দিন বেঁধে দেওয়া আছে। আজকে বোধহয় 5ম দিন না 6ষ্ঠ দিন হয়ে গেল। তাহলে আমিও আপনার মতো এবং গোটা বাংলার মতো অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন সুমিত রায় অন্তর্ধান রহস্যের
কিনারা হবে। আমার একটা আশঙ্কা আছে, আমি আগেও বলেছি, মানে আমার এই আশঙ্কা আছে। আমার আশঙ্কা ভুল প্রমাণিত হলে আমি খুশি হব, একজন মানুষের জীবনের প্রশ্ন। এজেন্সি বলতে পারবে, আমার কাছে তো আর নথিপত্র নেই। কম্পিটেন্ট অথরিটিস, মানে দেখুন, কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ, আমাদের তো স্কটল্যান্ড ইয়ার্ডের একটা ধারাবাহিকতা আছে, অসম্ভব এফিশিয়েন্ট। বর্ডার পেরিয়ে পুষ্পাকে ধরে নিয়ে এলো, লুকিয়েছিল নেপালে, বা কৈলাসকেও সেই রক্সলের ওদিক থেকে ধরে নিয়ে এলো। তো এতদিন হয়ে গেল, মানে এটা পুলিশ কর্তারা বলতে পারবেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা আশঙ্কা করছি। না দেখুন, ইন জেনারেলের ব্যাপার নয়, এখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট একটা রায়ে তাকে রক্ষা কবচ দিয়েছে, সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে। এবার এই রক্ষা কবচের সময়সীমা, মানে তারপরও যদি তিনি হাজিরা না দেন, তাহলে তো অটোমেটিক প্রশ্ন তৈরি হবে, আমার কেন, বহু লোকের হবে। মানে where there is a smoke, there is a fire. Where there is a smoke, there has to be a fire. এটা এখন দেখুন, ট্রাইব্যুনালের বিচারপতি আর সরকারের ব্যাপার। সব বিষয়ে সর্বঘটে কাঠালি কলা হওয়ার প্রয়োজন কি আছে?